নমস্কার, সুপ্রভাত। আপনারা শুনছেন আশাপূর্ণা দেবী বিরচিত সামাজিক উপন্যাস প্রথম প্রতিশ্রুতি। আমরা দেখতে পাচ্ছি যে সত্য অসুস্থ হয়ে পড়েছে। তার তৃতীয় সন্তান প্রসবের সময় সে একটি কন্যা সন্তান প্রসব করেছে এবং এই সময় সে জ্ঞান চৈতন্য হারিয়ে ফেলেছিল। আতুর ঘরে সৌদামিনী বা সধুকে আনা হয়েছে এবং এই সময় সুহাসিনী সে কিন্তু চলে গেছে, সে বিয়ে করে ফেলেছে। তো এই অবস্থায় সৌদামিনীকে ভাবিনী অর্থাৎ নিতাইয়ের স্ত্রী বিভিন্ন ধরনের গল্প বলছে, যখন সত্য অচৈতন্য বা কথা বলবার শক্তি নেই, বিছানায় শুয়ে পড়ে আছে। এরপর আর ভাবিনী হাত মুখ নেড়ে, হ্যাঁ ভাবিনী বক্তা শুধু শ্রোতা, দেশে থাকতে ভাবিনীর সাধ্য ছিল না যে পাড়ার বয়স্কদের সঙ্গে কথা বলে, কিন্তু এখানে আলাদা। এখানে ভাবিনী একজন, তাই হাত মুখ নেড়ে কথা বলতে বাধে না। আর বলো না বামুন ঠাকুরছি, দেখে আমরা হয়ে গেছি। ওই একটা বেজাতক বেজন্মা আইবুড়ো থুবড়ি মেয়েকে নিয়ে নাচানাচি, কি নাচানাচি! জন্মের কথা কি বললে কায়েত বউ? শিউরে উঠেছিল শুধু, আবার শিউরে উঠেছিল সদূর চিরদিনের সংস্কারে পুষ্ট রক্তকণিকা। শুধু যে ওই মেয়েটার হাতে খাচ্ছে দাচ্ছে গো, সে কথাই বলে ফেলে শুধু। কে না খাচ্ছে? ভামিনী চোখ উল্টে ছিল, ঠোঁট উল্টে ছিল। নারায়ণের ঘরে ভোগ রাঁধবার দরকার হলেও তো বোধহয় গিন্নি ওই ভাইঝিটিকে এগিয়ে দেবেন। ভাইঝি? শুধু বলেছিল, রোসও দেখি, আমায় আগে ব্যাপারটা বুঝতে দাও দেখি সবটা। আগে তো শুনেছিলাম বিধবা, আবার তুমি বলছো আইবুড়ো, একবার জন্মের খোঁটা শোনালে, আবার বলছো ভাইঝি। সব কেমন গোলমেলে ঠেকছে যে। অচৈতন্য সত্যবতীর কানে বিষের তীর বিঁধতে থাকে। ভাইঝি আমি বলছি না গো, উনি উনি ওই পরিচয় রটিয়ে রেখেছেন। যে ভাজ 12 বছরে বিধবা আর 22 বছর বয়স পর্যন্ত গর্ভের এই রত্ন, বোঝো, মা কুলে কলঙ্ক ঘটিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। মামা শ্বশুর মানে গিয়ে তোমার বউয়ের বাবা নাকি ঢাকে কাঠি দিয়ে 10 জন মান্যগণ্যের লোককে ডেকে সেই বার্তা বড় গলায় করে শোনালেন। আবার ইনি এতকাল পরে সেই আস্তাকুড়ের জঞ্জালকে মাথায় করে এনে ঘরের মধ্যে দেবী প্রতিষ্ঠা করেছেন। কি বলবো ভাই, তোমাদের বামুনের ঘরের রীতিনীতি দেখে আমরা হাঁ। বলছিলে বিধবা, বিধবা নয় গো, থুবড়ি আইবুড়ি। কে ওই জাত জন্মহীন ধ্বজাকে বিয়ে করবে? যে বিয়ে হবে, মা মাগি লোকলজ্জার আর মেয়ের কাছে ঘেন্না ঢাকতে বলে বেড়াতো 5 বছরে বিয়ে, 5 বছরেই বিধবা। ইনিও সেই কথায় চালিয়ে আসছেন। আবার শুনি নাকি ব্রহ্মবাড়িতে বিয়ে দেবে বলে বর খুঁজছে। শুধু কিছুক্ষণ গালে হাত দিয়ে বলে, তা দিতেই পারে, মেয়েদের স্কুলে পড়ছে যখন। বইয়ের শরীরে অনেক গুণ ছিল, ওই বুকের পাটাতেই সব হয়ে গেল। অতিরিক্ত তেজ, অতিরিক্ত আস্পর্ধা, নইলে কোন মেয়ে মানুষের এ সাহস হয়? নর্দবার পাঁক তুলে এনে নিয়ে এসে পুজ্জি করে। শুনি আমি হাঁ হয়ে যাচ্ছি, কায়েত বউ, রেখেছিস রেখেছিস, আর তাতে আর হাতে ভাত জল খাচ্ছিস কোন আক্কেলে? নবাব, নবাটাও তো। ওনার কথা আর তুলনা ঠাকুরজি, উনি একেবারে কামরূপ কামিক্ষের ভেড়া, নচেত আর এতখানিটা হয়। উনি শুদ্ধ হাঁ সুবাস জো সুহাস। এদিকে তো মুনির মন টলে, এমন রূপ, ওই কি ভালো থাকবে নাকি? দেখো কোন দিন কি হয়ে যে পড়ে বসে। মিথ্যে বলবো না ভাই, ওই ভয়ে তোমাদের ভাইকে আমি সাধ্যপক্ষে এ বাড়িতে একা আসতে দিইনি। পুরুষ হচ্ছে মাছির জাত, ফুল থেকে উঠে পাঁজরায় গিয়ে বসে। ওই ছুরি সহ্যের সীমা অতিক্রম করলে বুঝি বোবারও বোল ফোটে। তাই অজ্ঞান অচৈতন্য সত্যবতীর মুখ থেকে সহসা ক্রুদ্ধ গর্জন বেরিয়ে আসে, যেন মুখ চেপে ধরা কোনো ক্রুদ্ধ জন্তুর আর্তনাদ। এরা চমকে ওঠে। কি হলো? বলে আঁতুর ঘরের ঝিকে ডাক পড়াপড়ি করতে থাকে। আর তার ঘন্টা কয়েক পরেই বাড়িতে অন্য একটা শোরগোল ঘটে ওঠে। প্রশ্ন আর বিস্ময়। নেই, কোথায় গেল? শেষ
কখন কে দেখেছে? কে দেখেছে ঠিক কেউ মনে করতে পারে না। দেখেছিল তো সর্বক্ষণ সবাই। হঠাৎ জলজ্যান্ত একটা মানুষ হাওয়া হয়ে যাবে। অথচ তাই হলো। সুহাসকে পাওয়া গেল না। সত্য চোখ বুঝলেই যেন সেই কথাগুলো শুনতে পায়। শুধু আর ভাবিনি সেই নিতান্ত সহজ অসতর্ক উক্তি। তারপর পট পরিবর্তন হয়, আর এক দৃশ্য চোখে ভাসে, যা নিয়ে পরে বহু শ্লেষাত্মক কথা শুনতে হয়েছে সত্যকে। কিন্তু নাটকের সেই অঙ্কের ওপর তো সত্যর কোনো হাত ছিল না। সেটা শুধু সত্যের চোখের সামনে ঘটেছিল। আঁতুর ঘরের দরজায় এসে দাঁড়িয়েছিল ভবতোষ মাস্টার। দরজার ওপর একটা পাল্লা ধরে ভাঙা গলায় আর্তনাদ করে বলে উঠেছিলেন, বৌমা! সত্য চমকে তাকিয়েছিল, অবাক হয়ে চারিদিকে তাকিয়েছিল। এখানে উনি কেন? এ কি অঘটন! সেই উদ্ভ্রান্ত ভাবি বা কেন ওর? কি বলছেন এসব? বুঝতে সময় লেগেছিল, লাগবারই কথা। কে ভাবতে পেরেছিল এ বাড়ি থেকে পালিয়ে গিয়ে আশ্রয় নিতে আর জায়গা পেল না সুহাস? নিতে গেল ভবতোষ মাস্টারের বাড়ি, জীবনে যার বাড়িতে একবার মাত্র গিয়েছে, আর জীবনে যার সঙ্গে একবারও কথা বলেনি। কিন্তু এবার গিয়ে কথা বলেছে, অনেকগুলো কথা। ভবতোষ তেমনি রুদ্র কণ্ঠে আস্তে আস্তে উচ্চারণ করেন, বলে কিনা আপনার বাড়িতে একটা ঝিরও তো দরকার হয়। সেইভাবেই থাকবো আমি, সব কাজ করব। আপনি তো উদারধর্মী, আপনার তো আমার হাতে খেতে ঘেন্না করবে না। শুনে দেখি কথা, তোমার ওই দেবকন্যার মতো মেয়ে তার হাতে খেতে ঘেন্না করবে? সেদিন সত্যর বাকস্ফূর্তির শক্তি ছিল। সেদিন সত্য আস্তে আস্তে বলছিল, আপনি তো এ কথা বলেছেন লোকের যে ঘেন্না করে। ঘেন্না করে? করে বই কি। সত্যবতী বালিশ থেকে ঘাটটা একটু তুলে ক্ষুব্ধ হেসে বলে, করবে না কেন? আপনি তো ওর সবই জানেন মাস্টারমশাই। বিশ্ব শুধু লোকে ওকে ঘেন্না করবে। করতে পারে, ভবতোষ আবেগরুদ্ধ কণ্ঠে বলে উঠেছিল। আমি তাহলে তোমার এই বিশ্ব সংসারে কেউ নই বৌমা? সত্য এক লহমা অপলকে ওর মুখের দিকে তাকিয়ে বলেছিল, জানি। আর সে মুখ পুড়িয়েও এক নিমিষে সে কথা জেনে ফেলেছিল। তাই আগুনের ঝাপটা থেকে বাঁচতে ছুটে গিয়েছে আপনার কাছে শরণ নিতে। কিন্তু এক্ষেত্রে আমি কি করব? ভবতোষ ব্যাকুল, বিব্রত, বিভ্রান্ত। আমার বাসায় মেয়ে ছেলে বলতে কেউ নেই। নাই বা থাকলো, সত্য মৃদু হেসেছিল, ও সব চালিয়ে নিতে পারবে। চালিয়ে নিতে পারবে? ভবতোষ হতাশ স্বরে বলে, তুমি কি তোমার ভাইজির মতো পাগল হয়ে গেলে বৌমা? তাকেও তো আমি কিছুতেই বোঝ মানাতে পারলাম না। গাড়ি দাঁড় করিয়ে রেখে শত সাধ্য সাধনা করলাম, সেই এক কথা। আপনার সব কাজ করে দেবো, তার বদলে এক কোণা একটু থাকতে দিন, আর আপনার বইগুলো পড়তে দিন। আর কিছু চাই না। শোনো পাগলামি। সত্য হঠাৎ গাঢ় স্বরে বলে, পাগলামি কেন বলছেন মাস্টারমশাই? এর থেকে ভালো আশ্রয় ও আর কোথায় পাবে? ওর জন্মের বৃত্তান্ত শুনেও কে ওকে ছেদ্দা করবে, স্নেহ মমতা করবে? ভবতোষ আরও ব্যাকুল হয়ে বলেন, ও সব তো বুঝলাম, ওই জন্যেই তো পাত্র জোগাড় করে উঠতে পারছি না। অথচ তুমি বলছো সব কথা খুলে বলতে। কিন্তু আমি একটা কথা কিন্তু তুমি বুঝছো না। ভবতোষ থামেন। সত্য শান্তস্বরে বলেন, বলুন। বলছি, ভবতোষ কেসে বলেন, আমার জন্য ভাবি না। আমার তিন কুলে কে বা আছে, ওর জন্যই বলছি। যতই আমি তিন কেলে বুড়ো হই, লোকনিন্দের তো কসুর হবে না তাতে। আমার বাসায় ওকে কি পরিচয় রাখবো? সত্য একটু হেসে বলে, দাসী পরিচয় রাখুন। তুমি বোধ করি আমার নিয়ে মজা করছো বৌমা। ভবতোষের আক্ষেপটা যেন আছড়ে পড়ে। আঁতুড়ের দরজায় সে দীর্ঘস্থায়ী দৃশ্য, শুধু গালে হাত দিয়ে দালানে বসে, আর নবকুমার খাঁচার বাঘের মতো ছটপট করছে। আর ধৈর্য থাকে না। নবকুমার এগিয়ে বসে এসে বলে, মাস্টারমশাই, বাইরে কি আপনার গাড়ি অপেক্ষা করছে, না এখানে ডাকতে পাঠাবো? ভবতোষ বিমূঢ় দৃষ্টি মেলে তার একদা ভক্ত শিষ্যের মুখের দিকে তাকান, এবং সেই মুহূর্তে শুনতে পান সত্যবতীর ক্ষীণ কিন্তু স্পষ্ট স্বর আদেশের সুরে উচ্চারিত হলো, থাক, গাড়ির জন্য কারো ব্যস্ত থাকতে হবে না। মাস্টারমশাইয়ের সঙ্গে আমার এখনো দুটো দরকারি কথা আছে, তার সকলের একটু ওদিকে গেলে ভালো হয়। আর সকলের একটু ওদিকে গেলে ভালো হয়, এর চাইতে সত্য কেন একখানা থান ইট মারল না নবকুমারের মাথায়? কিন্তু উপায় নেই। ডাক্তার বলে গেছে রোগীর বুক হালকা, রাগ দুঃখ কোনো কিছুতেই যেন বেশি উত্তেজিত না হয়। কাজে কাজেই
মনের রাগ মনে চাপা। হ্যাঁ, ডাক্তার ডাকতে হয়েছিল। আঁতুড় ঘরে ডাক্তার আসা সদু, নবকুমার সকলের জ্ঞানে এই প্রথম। তো উপায় কি? সদুই জোর করে আনিয়েছিল। বলেছিল, যে কালে যে স্বাস্থ্য, তুই আর ইতস্তত করিস নে নবু। কলকাতায় যখন বাসা করে আছিস, কলকাতার মতোই হোক, বারুইপুরে সেই গর্ভে গিয়ে পড়লে তো মরেই যেত। এ যদি তা সেই ডাক্তারের নির্দেশে স্নান, মাথা ঘষা বন্ধ, কাজেই ২১শে ষষ্ঠীও মুলতবি। ২১ দিনের আঁতুড় ৩১ দিনে গিয়ে ঠেকেছে। তাছাড়া মুশকিলই বা কি কম? বাড়ির লোকের সেবা যত্নটা তো পাচ্ছে না। সেবা বলতে সেই হাঁড়ি দাই মাতঙ্গিনী, সেরে উঠবে কি করে? অথচ আঁতুড়ের দরজাতেই এইসব কাণ্ড। চলে যেতে হবে ও, বলে দুমদুম করে চলে যায় নবকুমার। ভব ভবতোষ অপ্রতিভের এক শেষ হয়ে বলেন, আমি যাই বৌমা। না, সত্য দৃঢ় স্বরে বলে, কথা তো শেষ হয়নি। আপনি বললেন আমি আপনাকে নিয়ে মজা দেখছি। এটা কি একটা কথা? কি করব বৌমা, দিশেহারা হয়ে যাচ্ছি বলেই। কেন হবেন? সত্য স্থির স্বরে বলে, দিশে তো সামনেই রয়েছে। আপনি একদিন ঠাট্টা করে বলেছিলেন, সুন্দরী নাতনির জন্য যদি আপনার মাথায় টোপর দিতে হয় তো দেবেন। সেই ঠাট্টাটাই সত্যি করে তুলুন বৌমা। অস্থির হবেন না মাস্টারমশাই, আমি বলছি এই ভালো হবে। এই ভালো হবে? হ্যাঁ, আপনি আর দ্বিধা করবেন না। বিনা পরিচয়ে একটা মেয়ে ছেলের থাকার নিন্দে। আপনি পরিচয় দিয়ে দিন ওকে, পরিচয়ের মতো পরিচয়। কিন্তু তুমি কি আমাকে আমাকে আমার চিরদিনের অপরাধের শাস্তি দিতে চাও বৌমা? ভবতোষ কণ্ঠে ভবতোষের কণ্ঠে দৈন্যের সঙ্গে একটা জ্বালা ফুটে উঠে বুঝি, কিন্তু সত্যবতীর কণ্ঠে ফুটে ওঠে স্নিগ্ধ স্নেহের করুণা। ছি ছি, ও কথা বলছেন কেন মাস্টারমশাই? বরং বলুন, এ আমার এতকালের শিক্ষা দীক্ষার গুরুদক্ষিণা। লেখাপড়া জানা বুদ্ধিমতী মেয়েরা আপনার প্রিয়, এ আমার জানা। সুহাস আপনার অপছন্দের হবে না। ভবতোষ ক্ষুব্ধ হাস্যে বলে, পছন্দ জিনিসটা শুধু বেটা ছেলের একচেটে নয় বৌমা। সে এই জ্যাঠার বয়সী বুড়োটাকে, তাতে কি? সত্য সকৌতুক হাস্যে বলে, মহাদেবও তো বুড়ো, তবু তো মেয়েরা তাকেই বর চেয়ে ব্রত করে। সুহাস যদি সে কথা না জানতো তো আপনার কাছেই ছুটে যেত না। আস্তে আস্তে কণ্ঠস্বর গাঢ় হয়ে আসে সত্যবতীর। সুহাস আপনাকে ভক্তি করে, জেনে বুঝেই সে আপনার আশ্রয় নিতে গেছে। আপনিই শুধু বুঝতে পারছেন না। মেয়ে মানুষ মুখ ফুটে আর কত বলবে? কিন্তু আমি তো ভেবে কুল কিনারা পাচ্ছি না বৌমা। হঠাৎ এমন কি নতুন ঘটনা ঘটলো যে সে এমন করে ছুটে গিয়ে বলবো? সব বলবো, আজ আর পারছি না। সত্য একটু ক্লান্ত হাসি হাসি, তবু ভবতোষ কথা বলেন, কাতর কণ্ঠে বলেন, এই কি তোমার শেষ রায় বৌমা? এই শাস্তি কি মাথায় তুলে নিতে হবে আমাকে? সত্য আবার একটু কৌতুকের হাসি হাসি, এবার কিন্তু আমি রেগে যাব মাস্টারমশাই। আমার জামাই হওয়া বুঝি আপনার শাস্তি? ভবতোষ একটুক্ষণ চুপ করে তাকিয়ে থেকে বলেন, কিন্তু আমি হয়তো কোনোদিনই আমাকে ক্ষমা করতে পারবো না বৌমা। মনে হবে, ভুল ভেবে মনে কষ্ট নেবেন না, কষ্ট করবেন না। এখন কি মনে হচ্ছে জানেন? মনে হচ্ছে শেষের কথাটা যেন নিজেকেই নিজে বলো সত্য। মনে হচ্ছে সুহাসকে বুঝি এমন মনের মতো করে করতে চেষ্টা করেছি আপনার কথা ভেবেই। শুধু সে কথা নিজেই যেন টের পায়নি এতদিন। ৪৩। একেই বুঝি বলে পরকীয়া ভাব। শোনা যায় ভগবানকে ভজবার এ একটা সহজ রাস্তা। মুখুজ্যেমশাই এ পথটাই ধরেছেন। অবশ্য ভগবানের ধার ধারেন না মুখুজ্যেমশাই, মানুষ নিয়েই কারবার তার। তবে তাজ্জবের কথা এই যে মানুষটাকে একদিন ঢিল পাটকেলের মতো লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন, এমন তার আশেপাশেই ঘুরঘুর করে বেড়াচ্ছেন এখন। মুখুজ্যেমশাই এখন নবকুমারের সংসারের প্রায় প্রতিদিনের অতিথি। বেশিরভাগ সন্ধ্যার দিকটাতেই আসেন, শুধু যখন সাংঘাতিক কাজগুলো হালকা হয়ে আসে, সাংসারিক কাজগুলো। হ্যাঁ, সত্যবতীর সংসারের কাজই স্বেচ্ছায় নিজের কাজে কাঁধে তুলে নিয়েছে শুধু। শুধু তো শুধু হয়তো বা ভগ্ন শরীর, সত্যর প্রতি মমতা বসে, হয়তো বা নিজস্ব অভ্যাস বসে, আর নয়তো বা এ সংসারে নিজের
প্রয়োজনীয়তা প্রত্যক্ষ রাখবার বাসনায়। হয়তো মনে করে নবকুমার যেন না ভাবে, আর কেন, সত্যকে কুটোটি ভাঙতে দিলে নবকুমার সুদূর সম্পর্কে সহজে আস্থা আসবে না। তা মনের কথা মনই জানে। মোটের উপর শুধু কলকাতাতেই রয়ে গেছে এখনো, এবং এ সংসারে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ সব করছে, তবু সন্ধ্যের দিকে বসে থাকবার সময় পায় শুধু। একে তো এখানের এই শহরে সংসারের কাজ তার কাছে তৃণসম। তাছাড়া প্রবল এক উৎসাহে রাত্রে রান্নাটা সে বিকালই সেরে ফেলে। সন্ধ্যের দিকে মুখুজ্যমশাই আসেন, শুধু মনে নবড়ার লজ্জা আর মুখে নবড়ার আভা নিয়ে ভাইপোদের চোখ মাচিয়ে তামাকে ফুঁ দিতে দিতে এসে কাছে দাঁড়ায়। এই ঘরটা, এই কোণের দিকে ছোট্ট ঘরটা, এ ঘরে সুভাষ থাকতো। সুভাষ তার সমস্ত ব্যবহারের জিনিসগুলি ফেলে চলে গেছে। সুহাসের স্মৃতি আঁকড়ে সে এ ঘর তার মতো করে সাজিয়ে রেখে দেবে, এত ভাব প্রবণতা এ সংসারের নতুন ব্যবস্থাপনায় নেই। সত্য তো ঢোকেই না এ ঘরে। শুধু এ ঘরটায় রাজ্যের আজেবাজে জিনিস এনে ঠেলে রেখেছিল। শুধু সুহাসের শোবার চৌকিটার একটা সভ্যভব্য সদরন্তি বিছানো আছে, আছে তাকিয়া। মুখুজ্যমশাই প্রায় যেন চুপি চুপি এসে এই তাকিয়ায় কোনো ঠেসিয়ে চৌকিটিতে বসেন, শুধু তামা কিনে হাতে দেয়। মুখুজ্যমশাই একটু রহস্য কোনো হাসি হেসে কলকে ধরা হাতটাকেও কাছে টেনে নেন। এখনো তোমায় কোনো বউয়ের লজ্জা গেল না? বসো না এখানে। বলা বাহুল্য, এখানটা এই স্বল্প পরিসরের চৌকির সামান্যতম ফালিটুকু। ভারী মুখুজ্জে মশাই তো প্রায় বাকি সব জায়গাটাই দখল করে এসেছেন, অতএব বসতে গেলে নিতান্ত ঘনিষ্ঠ হওয়া ছাড়া উপায় নেই। তবে শুধু পতিদেবতার এই অনুদ্রুকু রাখে না। না, এই বেশ বসছি বলে মাটিতেই চৌকির সামনে বসে পড়ে। খুব কি গল্প করে শুধু, আর একদিনের ফিরে পাওয়া বরের সঙ্গে? না, তা করে না। কথা কোথায়, কথার বয়সই বা কোথায়? অনেকক্ষণ ভুড়ভুড় করে তামাক টানতে থাকেন মুখুজ্যমশাই। তারপর এক সময় হয়তো বললেন, তারপর গরিবখানায় কবে যাচ্ছ বড়বউ? শুধু এতক্ষণে বসে বসে হাতের নখ খুঁটছিল, কি আঁচলের ফোঁটটা আঙুলে জড়াচ্ছিল। এ প্রশ্নে সচকিত হয়ে নড়িচড়ে বসে বলে, এখান আর ছেড়ে দিয়ে তেড়ে ধরে কি হবে? এখন আর ছেড়ে দিয়ে তেড়ে ধরে কি হবে? জীবনটা তো রয়েই গেল, বয়েই গেল। মুখুজ্যমশাই নিটেল ববুটি দুলিয়ে বেশ একটু হেসে নিয়ে বলেন, ও কথা কে শুনছে গো বড়গিন্নি? গড়নে পেটনে এখনো তো সুগরিটি আছো। বরং আমার বাড়ির ওটি একেবারে বুড়ির বুড়ি, তস্য বুড়ি হয়ে গেছে। মাথার সামনে কপাল জোড়া টাক, দাঁতগুলো ঝুলে নড়বড় করছে, হাতে পায়ে হাজা, আর গড়ন সে কি আর বলবো তোমায়। বিশ্রী একটা মুখভঙ্গি করে কথাটা শেষ করেন মুখুজ্যমশাই। তাকাতে ঘেন্না করে। আমি তাই এখনো ঘরে রেখেছি, অন্য স্বামী হলে টান মেরে বাপের বাড়িতে ফেলে দিয়ে আসতো। শুধু অবশ্য সতীনের সম্পর্কে স্বামীর এই অরুচির মন্তব্যে পুলকিত হয় না, এবং বেজার ভাব দেখিয়ে বলে, তা তো বলবেই এখন। তার শ্বাস মাস সব খেয়ে ছোবড়াটাকে টান মেরে ফেলে দেবার কথা তো তোমার মুখেই শোভা পায়। সাধে কি আর বলেছে পুরুষ প্রজাপতির জাত। মুখুজ্জি এই অপবাদে লজ্জিত হন না, বরং ফ্যাক ফ্যাক করে হেসে বলেন, তা সে দোষ তো বিধাতার। তিনি যে জাতকে যেমন করে গড়েছেন। কিন্তু যাই বলো বউ, বড় বউ, আমি তো এতগুলো ছেলেপুলের বাপ হয়েছি, তারপর তোমার গিয়ে দুটো মেয়ের বিয়ে দিলাম, নাতির অন্নপ্রাশনে ঘটা করলাম, এ সংসারে যাবতীয় করণ কারণ করে চলেছি, আর ওই শুয়োরের পাল পুষছি, টসকেছি একটু। রূপ যৌবন রাখতে জানা যায়, বুঝলে বড় বউ? বলেই হাতটা বাড়িয়ে সদুর গালে একটু টোকা মেরে বলে, তা তোমাকে সে কথা শোনালো চলে না। তুমি জানো, নচেত তুমিও কিছু এ যাবৎ মাথায় মামার সংসারে সোনার খাটে, গার উপর খাটে পা দিয়ে বসে থাকনি। দাস্যবৃত্তি করতে করতে জীবন গেছে, তবু কেমন চেকনাইটি। শুধু এ স্থাবকতায় ভুলবে? তবু শুধু কি বলে উঠবে, এই বুড়ো বয়সে তুমি আমার মনের দিকে না তাকিয়ে শরীরের চেকনাইয়ের দিকে তাকাচ্ছ? লজ্জা করছে না? কিন্তু কি করেই বা বলবে, শুধু এই তুচ্ছ শরীরটাকে দিকেই বা কে কবে তাকিয়েছে? এই লোকটাই তো মারের চোটে ঘর ছাড়া করেছে সদুকে। এখন তো সদুর
তখন বয়সকাল, কি অগাধ স্বাস্থ্য, আর রূপটাও ফেলনা ছিল না। আর কত হাসি খুশি স্বভাব ছিল। শুধু তখন বুঝতো না, হয়তোবা এখনো বোঝে না, এই অগাধ স্বাস্থ্য আর বপুটাই অনিষ্টকারী হয়েছিল সুদূর হাসিটাও। সংসারে তখন মেলাই লোক, দেওর ভাসুর, বড় বড় ভাগ্নে, তাদের চোখের সামনে থেকে ওই স্বাস্থ্য লুকিয়ে বেড়াবার কথা মাথায় আসতো না সুদূর। তাই সুদূর দুর্দান্ত বরের মাথায় রক্ত টকবক করে ফুটতো। আর অতএব রাত দিন যে দেহটাকে হাতের মুঠোয় পিষতে ইচ্ছে করতো ডাকাতরার, সেই দেহটাকে যে ফুটবলের মতো লাথিয়ে লাথিয়ে ঘরের বার করে দিত। সুদূর যে রূপ আছে, স্বাস্থ্য আছে, সে কথা শুধু কারো মুখে কোনোদিন শোনেনি। তারপর গঙ্গায় কত জল বয়ে গেল, কতদিন রাত্রি, মাসের পর মাস পার হয়ে গেল। শুধু যৌবন নামক বস্তুটা কোনো খবর না দিয়েই বিদায় নিল। তবু মাজা মাজা গড়নের দেহটা সুদূর তেমন ভাঙেনি। এখন এক লাল সাতুর লুব্ধ লালসাতুর লুব্ধ প্রৌঢ়ের দৃষ্টি পড়েছে সেদিকে। এই দৃষ্টি স্বামীর দৃষ্টি নয়, পরপুরুষের দৃষ্টি। পড়ে পাওয়া 14 আনা পরস্ত্রীর মতোই দেখছে আজ মুখুজ্জে তার যৌবনে বিতাড়ি তার স্ত্রীকে। তবু বিহ্বল হচ্ছে সৌদামিনী। আজ এই পর্যন্তই। আগামী পর্ব আগামীকাল। ধন্যবাদ।